নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি নীলাঞ্জন, ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আইবিপিএস ক্যালেন্ডার আমাদের লঞ্চ হয়ে গেছে রিসেন্টলি। তো সেই রিগার্ডিং একটা ডিসকাশন আমরা ছোট একটা সেশন আমরা রেখেছি আজকে, যে কি করে আমরা আপকামিং যে সিচুয়েশনস আছে, আপকামিং যে ডেজ আছে, সেখানে আমরা কি করে নিজেদের প্রস্তুতি চালাতে পারি। একটা ছোট আমি একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে রেখেছি তোমাদের জন্য। তো পাশেই তোমরা দেখতে পাচ্ছ একটা কাট আউট এখানে দেওয়া আছে আরআরবি ক্যালেন্ডার, মানে সরি আইবিপিএস ক্যালেন্ডার, যেটা সেটা সম্বন্ধে আমরা এখানে ডিসকাস করবো। আইবিপিএস এর যে নতুন ক্যালেন্ডার, সেখানে দেখো প্রথমেই যে কলামটা আছে আরআরবিজ এক্সাম যেগুলো হয়েছে, সেখানে অফিসার স্কেল 1 অর্থাৎ আরআরবি পিও এক্সাম, যেটা তার প্রিলিমিনারি এক্সামস এর ডেটস মেনশন করা আছে জুলাই, 27 জুলাই, 2রা আগস্ট এবং 3রা আগস্ট। এবং মেন্স এর জন্য এখানে 13 সেপ্টেম্বরের ডেট মেনশন করা আছে। স্কেল 2 এন্ড স্কেল 3 এগুলো এখানে তোমাদের দেখার, নতুন যারা বিগিনার্স আছো তাদের জন্য এটা ইম্পর্টেন্ট নয়। যারা অফিস অ্যাসিস্ট্যান্টস এর এক্সাম দেবে, অর্থাৎ ক্লারিক্যালের এক্সাম, আরআরবি ক্লার্ক যেটা হয়, তার জন্য দেওয়া আছে 30 আগস্ট, 6 সেপ্টেম্বর এবং 7 সেপ্টেম্বরে তোমার হচ্ছে প্রিলিমস এর এখানে ডেট দেওয়া আছে। তো অনেকটাই পরে কিন্তু এখানে ডেটস সেট করা হয়েছে, ঠিক আছে। তো অনেকটা লেট এখানে দেখতে পাচ্ছি আমরা জিনিসপত্র হচ্ছে। তো অনেকটা গ্যাপ আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো এক্সামের মধ্যে। এবার মেন যেটা এখানে আলোচ্য বিষয়বস্তু সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে মেন্স এক্সামের জন্য আমরা দেখতে পাচ্ছি একদম নভেম্বরে শিফট করে গেছে। যেখানে এটা সেপ্টেম্বরে আছে, সেখানে এটা কিন্তু একদম নভেম্বরের দিকে শিফট করে গেছে। ভালো একটা গ্যাপ দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এছাড়া যদি বলি আমরা নর্মাল আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্কের যে এক্সাম, পিএসবি এক্সাম যেগুলো আছে, সেখানে অফিসার অর্থাৎ প্রবেশনারি অফিসার্সের যে এক্সাম, সেখানে দেখো প্রিলিমিনারি এক্সাম দেখতে পাচ্ছি আমরা অক্টোবরের দিক করে ফেলা হয়েছে, মেন্সের এক্সাম ফেলা হয়েছে নভেম্বরের দিক করে। আচ্ছা, তো অর্থাৎ কিন্তু খুব বেশি গ্যাপ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না প্রিলিমস আর মেন্স এর মধ্যে। আচ্ছা, এছাড়া যদি কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, যেটা প্রিভিয়াসলি ক্লারিক্যাল বলা হতো, আইবিপিএস ক্লার্ক অথবা এখন আইবিপিএস সিএসএ, তার পুরোপুরি শিফট হয়ে গেছে ডিসেম্বরে। তো প্রিলিমিনারি এক্সাম ডিসেম্বরের দিকে হচ্ছে এবং ফেব্রুয়ারি 2026 অর্থাৎ পরের বছর চলে যাচ্ছে মেন্স এক্সাম। তো অনেকটা কিন্তু গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, অনেকটা কিন্তু টাইমের আমরা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ন্যাচারালি আমরা আগে দেখতাম না। তো এখানে যেটা আমরা আলোচনা করছি, আমি একটা জিস্ট এখান থেকে তৈরি করে রেখেছি, দেখো। আরআরবি স্কেল 1 তার প্রি আমরা দেখতে পাচ্ছি জুলাই থেকে আগস্টের মধ্যে, ঠিক আছে, এবং সেপ্টেম্বরে তার মেন্স এক্সাম আছে, খুব ভালো কথা। আবার দেখতে পাচ্ছি আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট, যেটা তার কিন্তু আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে, তার কিন্তু সেপ্টেম্বর বলতে তোমার সেপ্টেম্বর একদম শুরুর দিকেই, মানে ধরে নাও যদি যাদের 7 সেপ্টেম্বর যাদের তোমার হচ্ছে ডেট পড়বে প্রিলিমসে, জাস্ট 6 দিন বাদে তারা 13 সেপ্টেম্বর কিন্তু কি করছে, তারা আরআরবি পিওর জন্য তারা কিন্তু মেন্সে অ্যাপিয়ার করতে চলেছে, ঠিক আছে। এই গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ একদমই গায়ে গায়ে রয়েছে। আর মেন্স এখানে দেখা যাচ্ছে নভেম্বর মান্থের দিকে মেন্স চলে যাচ্ছে। তো একটা জিনিস খুব ভালো, যে এতটা বড় যে আমরা গ্যাপ দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে তুমি আরআরবি পিও যখন তুমি ভালো করে প্রিপারেশন করবে, তো তার সঙ্গে প্যারালালি কিন্তু আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্টের প্রিপারেশনও তোমার হতে থাকছে। যেহেতু সিলেবাস এবং কন্টেন্ট সবই সেম আছে, তো তাই জন্য আলাদা করে এখানে ভাবনা চিন্তা করার কিছু নেই। এবং আরআরবির সেটটা কিন্তু অলমোস্ট এই ফ্রেমের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, ওকে। যেহেতু আরআরবি ফরম্যাটটা একটু ডিফারেন্ট, প্রিলিমিনারি বা মেন্সের ফরম্যাটটা আইবিপিএস থেকে একটু ডিফারেন্ট। তো সেই জন্য আরআরবির কিন্তু গল্পটা এখানে শেষ হয়ে যাচ্ছে। এরপর পাবলিক সেক্টর ব্যাংক অর্থাৎ আইবিপিএস পিও বা আইবিপিএস মানে আইবিপিএস পিও অ্যান্ড সিএসএ যেটা আছে, সেটার জন্য কি হচ্ছে, দেখো প্রিলিমিনারি এক্সাম চলে আসছে সিধা অক্টোবরে। অক্টোবর হওয়া মানে হচ্ছে কি, ন্যাচারালি একমাত্র আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট বাদ দিয়ে তখন সমস্ত এক্সাম কভার আপ হয়ে গেছে আরআরবির অক্টোবর। আর মেন্সও পড়ছে তোমার নভেম্বর, অর্থাৎ দেখো প্যাক শিডিউল। আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্টেরও নভেম্বরে তোমার মেন্স আসছে। আর এবং আইবিপিএস পিওরও কিন্তু নভেম্বরের মধ্যে মেন্স আমরা দেখতে পাচ্ছি। আর সিএসএটাকে অর্থাৎ ক্লারিক্যালটাকে একদম শেষের দিকে শিফট করে দিয়েছে পুরো ডিসেম্বরে, একদম আলাদা শিডিউল, একদম ডেডিকেটেড শিডিউল বানিয়ে দিচ্ছে এটার জন্য। এটার জন্য একদম ডেডিকেটেড শিডিউল বানিয়ে দিয়েছে, ডিসেম্বরে এখানে প্রিলিমস ফেলেছে এবং একদম ফেব্রুয়ারিতে মেন্স। তো অনেকটা হাতে টাইম পেয়ে যাওয়া যাচ্ছে। তাই একটা মানে এক তো কনজেশন আছে শিডিউলের মধ্যে, কিন্তু তার মাঝে কিন্তু ব্রিদিং স্পেসও আমরা দেখতে পাচ্ছি, যে কেউ কারোর শিডিউলে কিন্তু ওভারল্যাপিং করে হ্যাম্পার করছে না, বা ওভারল্যাপিং হলেও সেখানে প্রিপারেশন ফ্লোটা কিন্তু ভালো থাকছে, এবং একটার পর একটা কিন্তু লাইনড আপ এক্সাম যখন তোমরা দিচ্ছ, তখন কিন্তু একটা খুব সুন্দর ফ্লো কাজ করছে পড়াশোনা। এমন না যে যে মাঝখানে লম্বা একটা গ্যাপ চলে আসলো, সেই গ্যাপে একটু ক্যাজুয়াল হয়ে গেল অনেকে, পড়াশোনা থেকে ফ্লো বিচ্ছিন্ন হয়ে গেল, আবার তারপরে এক্সাম আছে, তা কিন্তু না। একদম পরপর কিন্তু একদম প্যাকড আপ শিডিউলে এক্সাম লেগেই রয়েছে। কিন্তু এটা এতটা কনজেস্টেডও নয় এইবারে, যে খুব বেশি মানে একটা ফ্যাটিগ চলে আসবে বা একটা মেন্টাল একটা ফ্যাটিগ চলে আসবে, সেই ব্যাপারটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এবার আমাদের ডেইলি রুটিন কি হওয়া উচিত? দেখো 2025 একদম এখন আর্লি স্টেজে আছি আমরা। একদম জানুয়ারি মাসে এখন এই একদম শুরুর দিকেই আছি। তো আমাদের আপকামিং যে ক্যালেন্ডার অর্থাৎ আপকামিং যে ইয়ার, এই গোটা বছরটা, এর জন্য আমাদের রোড ম্যাপ কি হওয়া উচিত?
তো এখানে ডেইলি রুটিন আমি যেটা একরকম সেট করেছি, তো মর্নিং সেশনে তোমাদের অবশ্যই ইংলিশটার উপর আগে ফোকাস করা উচিত, এডিটোরিয়াল, মর্নিং এডিটোরিয়াল প্লাস তার সঙ্গে ভোক্যাব। এবার এডিটোরিয়ালের জন্য কি করতে পারো, ইউটিউব সেশনস তোমরা ফলো করতে পারো। ডেইলি ইউটিউব সেশনস হয়, বিভিন্ন ইউটিউব চ্যানেলসে এগুলো করানো হয়। যে কোনো টিচারকে ভালো লাগে, তাতে তোমার হচ্ছে নিমিষা বানসাল হয়ে গেল, ঠিক আছে, নিমিষা বানসাল ম্যাডাম হয়ে গেলেন। আচ্ছা, তাছাড়া তোমার হচ্ছে আড্ডা হয়ে গেল, বা অলিভ বোর্ড হয়ে গেল, এটসেট্রা এটসেট্রা, অনেক সোর্সেস আছে। যে সোর্স তোমার ভালো লাগে তার ডেইলি এডিটোরিয়ালের যে ইউটিউব সেশনস গুলো হয় সেগুলোকে ফলো করো। এডিটোরিয়াল থেকে এখান থেকে কি করছে, আরসি, অর্থাৎ তোমার যে রিডিং হ্যাবিট যেটা, সেটা তোমার এখানে ইমপ্রুভ হচ্ছে, প্লাস হচ্ছে ভোক্যাব এখান থেকে ইমপ্রুভ হচ্ছে। ভোক্যাব কি করে করবে, ভোক্যাব করার জন্য আমি যেটা বলবো, ডেইলি ডেইলি ভোক্যাব তুমি যেটা পাচ্ছ সেটার স্ক্রিনশটস নিয়ে রাখো, ঠিক আছে, এবং ওটাকে একটা জায়গায়, একটা কোনো জায়গাতে সেভ করে রাখো স্ক্রিনশট গুলোকে। দিয়ে কি করো, ফ্রি টাইমে যখন তোমার হচ্ছে হাতে ফ্রি টাইম থাকবে তখন কি করো, ওইটাকে বারবার মাল্টিপল টাইম তুমি এটাকে রিভাইজ করো, বারবার রিভাইজ করো, ভোক্যাব গুলোকে বারবার রিভাইজ করো, এবং ডেলিকার ডেলি মানে যে ফ্লো, সেই ফ্লো এর মধ্যে ওগুলোকে রিকল করার চেষ্টা করো। তাহলে করে অটোমেটিক তোমার ভোক্যাব অনেক বেশি এনরিচড হবে এবং ইমপ্রুভড হবে। কারণ এডিটোরিয়াল এবং আরসি ভোক্যাব এগুলো নিয়ে মানুষের একটা অনেক বড় একটা টেনশন থাকে, আমি দেখেছি, আমার নিজেরও ছিল। তো ইংলিশটাকে একদম আর্লি মর্নিং শুরুর দিকে ফোকাস করাটা আমার মনে হয় বেটার, সকালবেলা শুরুতে, প্লাস তোমার কিছু নিউজ কভারেজও এখান থেকে হয়ে যাবে হালকা ফুলকা। তো এটা বেটার বলে আমার মনে হয়। নেক্সট চলে আসো তারপরে কোয়ান্টসে। কোয়ান্টসে কি করবো, কোনো রকম প্র্যাকটিস নয়, কোয়ান্টসে আমরা হচ্ছে বীজ মন্ত্রের মতন প্রতিদিন এগুলো করতে হবে। টেবিলস টেবিলস আমি কি করতাম, 1 to 30 টেবিলস আমি কিন্তু রিভাইজ করতাম। তার বেশি আমি করতে পারিনি, এগুলোর মধ্যে লিমিটেড ছিলাম, বাট এতে আমার অনেকটা হেল্প হয়েছে। আরো বেশি যদি পারো তো আরো বেশিও করতে পারো। আচ্ছা, স্কোয়ারস যদি বলতে হয়, স্কোয়ারস এর ক্ষেত্রে আমি 1 to 30 স্কোয়ারস কিন্তু আমি রিভাইজ করতাম ডেইলি। কিউবস এর ক্ষেত্রে আমি 1 to 15 অব্দি কিউব করেছিলাম, তোমরা চাইলে 20 বা 22 3 অব্দিও করতে পারো, বাট আমার পার্সোনালি মনে হয় 1 to 15ও যদি ভালো করে করো দ্যাট ইজ এনাফ। আচ্ছা, ফর্মুলা রিভিশন, অর্থাৎ আরো যত রকমের ফর্মুলা হয়, বীজগাণিতিক ফর্মুলাস হয়ে গেল, বা তোমার হচ্ছে মেনসুরেশন বা পরিমিতি বেসড যে ফর্মুলা গুলো, ফিগার্স বেসড ফর্মুলাস যেগুলো, সারফেস এরিয়া, ভলিউম, ক্রস সেকশন এরিয়া, এগুলোর যে ফর্মুলা হয়ে গেল, সেগুলোকে তোমরা ভালো করে রিভাইজ করতে পারো। এগুলো হচ্ছে কোয়ান্টস এর হচ্ছে বীজ মন্ত্রের মতন প্রতিদিন এগুলোকে রিভাইজ করতে হবে, ওকে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের রিজনিং। রিজনিং সেকশনে আমরা কি করব, রিজনিং এর সেকশনে আমাদের কিছু রিভাইজেশন করতে হবে, যেমন হচ্ছে লেটার র্যাঙ্কিং। লেটার র্যাঙ্কিং বলতে তোমার একদম A to Z যে র্যাঙ্কিংস গুলো হয় না, A to Z র্যাঙ্কিংস যেগুলো হয় সেগুলো আমাদেরকে ফলো আপ করতে হবে, ওকে। আচ্ছা, একটু দেখে নেবো এখান থেকে। এবার যে পয়েন্টটা নিয়ে এখানে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, দেখো, ডেলি ভোক্যাবের কোথায় ছিলাম জানো এখান থেকে, হ্যাঁ, এখানে রিজনিং এর A to Z আমরা লেটার র্যাঙ্কিং রিভিশন করব। অর্থাৎ 1 2 3 করে যে র্যাঙ্কিং গুলো হয়, ফরওয়ার্ড র্যাঙ্কিং, দুটো র্যাঙ্কিং এখানে কিন্তু ফলো করতে হবে। একটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড র্যাঙ্ক, তার সাথে কিন্তু ব্যাকওয়ার্ড র্যাঙ্ক যেটা হয় সেটাকেও কিন্তু ফলো করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো যে ফরওয়ার্ড র্যাঙ্ক জানা থাকলে ব্যাকওয়ার্ড র্যাঙ্ক কি করতে হয়, 27 থেকে সেই ফরওয়ার্ড র্যাঙ্কটাকে মাইনাস করে দিতে হয়, তাহলে আমরা ব্যাকওয়ার্ড র্যাঙ্কটাকেও পেয়ে যাই। তো লেটার র্যাঙ্কিংস গুলোকে দেখবো। রিভার্স লেটার্স এর রিভিশন করবো, অর্থাৎ রিভার্স লেটারের রিভিশন কি, এ এর রিভার্স হয় জেড, বি এর রিভার্স হয় ওয়াই, সি এর রিভার্স হয় এক্স, ডি এর রিভার্স হয় ডাব্লিউ। তো এরকম করে আমাদেরকে রিভাইজ করতে হবে ফুল সেট। তো এই রিভিশন গুলো আমাদেরকে রাখতে হবে, কারণ এগুলো কিন্তু আমাদের ডেলি টাস্কের মধ্যে পড়ে, যাতে আমাদের স্পিড বজায় থাকে। এরপর যেটা আমাদের ফোকাস করা যায়, ওই ইউটিউব থেকে মক সেশনস প্র্যাকটিস করা উচিত। অর্থাৎ ইউটিউবে আমি দেখেছি, আমি নিজেও করতাম, আড্ডা বলো, অলিভ বোর্ড বলো, বা তোমার গাইডলি বলো, ঠিক আছে, বা তোমার হচ্ছে আরো যে সমস্ত মানে সেগমেন্টস গুলো আছে, তারা প্রত্যেকেই কিন্তু প্র্যাকটিস, মানে মক টেস্ট প্র্যাকটিসের মতন সেশনস প্রোভাইড করে থাকে, ঠিক আছে। অর্থাৎ একটা ফুল মডেল পেপার সেট করে মক টেস্টের মতন, প্রিলিমস লেভেল হলো, মেন্স লেভেল হলো সেট করে। তো তোমরা, আমি বলবো প্রিলিমস লেভেলেরই কোয়ান্টস এর, রিজনিং এর এবং ইংলিশে তোমরা হচ্ছে এরকম মক সেশনস গুলোকে প্র্যাকটিস করো। ভিডিও চালু করো, ওরা একদম ফুল প্লেলিস্ট দিয়ে দেয়, ভিডিও চালু করো, ভিডিও চালু করে তোমরা একটা একটা করে কোশ্চেন তোমরা আসবে স্ক্রিনে, স্ক্রিন পজ করো, সলভ করো, নিজেদেরকে টেস্ট করো যে কতটা তোমরা ভালো রিয়াক্ট করতে পারছো কোশ্চেন গুলোর সাথে, কতটা ভালো তোমরা টাইম ম্যানেজ করতে পারছো, এগুলোকে দেখো। এবং তার সঙ্গে একটা সলিড প্র্যাকটিস করো, এটা কিন্তু মক টেস্ট দেওয়া না, ওটা যে প্র্যাকটিস করা, ওকে। এবং তার সঙ্গে যেটা করো তারপরে, সেটা যে মেন্স লেভেলের সেট প্র্যাকটিস করো। কিরকম, কোনো যদি তোমাদের কাছে পিডিএফ সোর্সেস থাকে, লাইক তোমার হয়ে গেল, আমি যেমন ফলো করতাম গাইডলি বান্ডেল পিডিএফ, দারুণ সোর্স, গাইডলি বান্ডেল পিডিএফ দারুণ সোর্স, গাইডলি অ্যাপ থেকে পাওয়া যায়, তোমরা পারচেস করতে পারো। এছাড়া আমাদের উম, আরো পিডিএফ অ্যাভেলেবেল থাকে বিভিন্ন সোর্সেস থেকে, সেগুলোকেও ফলো করতে পারো। এবং তার সঙ্গে ইউটিউব ভিডিওস,
ইউটিউব ভিডিওস এর মধ্যে আমি একটা স্পেশাল চ্যানেলের আমি এখানে আমি উল্লেখ করব তোমাদের কাছে, যদি বলতে হয়। জাস্ট মিনিট, জাস্ট মিনিট। ইউটিউবে আমি একটা স্পেশাল চ্যানেলের আমি উল্লেখ করব তোমাদের কাছে, সেটা হচ্ছে উম হ্যাঁ, সেই চ্যানেলটার নাম হচ্ছে আমাদের ভার্চুয়াস। চ্যানেলটার নাম হচ্ছে ভার্চুয়াস। এই চ্যানেলে তোমরা রিজনিং এর জন্য, হ্যাঁ, রিজনিং এর জন্য মেন্স লেভেল প্র্যাকটিস কন্টেন্ট পেয়ে যাবে। মেন্স লেভেলের প্র্যাকটিস কন্টেন্ট পেয়ে যাবে। ওদের একটা প্লেলিস্ট হয় M3 প্লেলিস্ট বলে। M3 প্লেলিস্ট বলে একটা প্লেলিস্ট হয়। তো সেই প্লেলিস্টটাকে তোমরা যদি ঠিক করে গুলে তৈরি করতে পারো, গুলে প্র্যাকটিস করে নিতে পারো, আই থিঙ্ক মেন্স লেভেল রিজনিং এর জন্য খুব দারুণ সোর্স ওটা। ঠিক আছে? এছাড়া আমাদের আশিস অরোরা স্যার, মিস্টার আশিস অরোরা, সেই স্যারের একটা চ্যানেল আছে স্টাডিফাইড। চ্যানেলের নাম হচ্ছে স্টাডিফাইড ইউটিউব চ্যানেল। এখান থেকে কোয়ান্টস এর জন্য মেন্স লেভেল, প্রিলিমস লেভেল কন্টেন্ট আছে, বাট মেন্স লেভেল কন্টেন্ট যা সুন্দর ওখানে প্র্যাকটিস করান স্যার, ফ্রি কন্টেন্ট, আমি এগুলো যা বলছি সব হচ্ছে এক্সক্লুসিভলি ফ্রি, টোটালি ফ্রি কন্টেন্ট। ঠিক আছে? আশিস অরোরা হয়ে গেলেন। এছাড়া হয়ে গেল ক্যারিয়ার ডিফাইনার। ক্যারিয়ার ডিফাইনার চ্যানেলের হচ্ছে কৌশিক মহান্তি স্যার আছেন। হ্যাঁ, কৌশিক মহান্তি, এনার কাছেও কিন্তু কোয়ান্টস এর জন্য খুব ভালো সোর্সেস অ্যাভেলেবেল আছে এবং মেন্স লেভেল কন্টেন্টও খুব ভালো অ্যাভেলেবেল আছে। তো এগুলোকে তোমরা ফলো করতে পারো মেন্স লেভেল কোশ্চেন্স এর প্র্যাকটিস করার জন্য। ওকে, আই বিলিভ এগুলো খুবই হেল্পফুল হতে পারে তোমাদের জন্য এবং হবেও, কারণ আমি নিজেও এগুলোকে ফলো করতাম। তো পিডিএফস হয়ে গেল অ্যান্ড ইউটিউব ভিডিও সেশনস হয়ে গেল, যেখান থেকে আমরা মেন্স লেভেলের প্র্যাকটিস করতে পারি। তো এই মর্নিং এর পুরো সেগমেন্টটাই গেল রিভিশন অ্যান্ড প্র্যাকটিসের উপর। ঠিক আছে? মর্নিং সেগমেন্টটা পুরোটাই ফোকাস করছি কিসের উপর? এক হচ্ছে আমাদের রিভিশন, প্লাস হচ্ছে আমাদের প্র্যাকটিস ওয়ার্কের ওপর। ঠিক আছে? এটার উপর আমরা ফুল ফোকাসটা রাখছি। নেক্সট আমাদের টার্গেট কি থাকছে? নেক্সট আমাদের যে সেশনটা হচ্ছে সেই সেশনের টার্গেটটা থাকছে এরকম, যে আফটারনুন সেশন। আফটারনুন সেশনে আমরা কি করছি? আফটারনুন সেশনে আমরা পুরোপুরি ফিক্স করছি মক টেস্ট, মানে মক টেস্টের উপর ফোকাস করছি। প্রিলিমস লেভেল মক টেস্ট, মেন্স লেভেল মক টেস্ট অন অল্টারনেট ডেজ। মানে একদিন প্রিলিমস দিলাম, সেটাকে অ্যানালাইজ করলাম, পরের দিন মেন্স দিলাম। এরকম করে আমরা অল্টারনেট ডেজে আমরা প্র্যাকটিস করতে পারি। এবং তার সঙ্গে থাকছে মক অ্যানালিসিস, অর্থাৎ মানে আমাদের টাইম, যে টাইম স্টাডি করতে হবে। টাইম স্টাডি মানে হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা স্টাডি করতে হবে, অর্থাৎ কোন কোয়েশ্চেনে আমরা কতটা টাইম কনজিউম করলাম, কতটা টাইম আমরা কমাতে পারতাম। এই ফুল যে অ্যানালিসিস, এই ফুল অ্যানালিসিসটা তোমাদেরকে করতে হবে এবং দেখতে হবে যে কোন কোন কোশ্চেন গুলোতে তোমরা ওভার টাইম নিয়েছো, কোন কোন কোশ্চেন গুলো তোমরা সুপার ফাস্ট অ্যাক্টিভিটি করেছো। এইগুলোর দ্বারা নিজেকে জাজ করতে হবে যে কোনটা আমার স্ট্রং জোন আছে, কোনটা আমার উইক জোন আছে, কোনটার উপর আমাকে বেশি পরিশ্রম করতে হবে, কোন সেগমেন্ট আমি ভালো পারছি, এগুলোকে বুঝতে হবে। তার সাথে আনঅ্যাটেম্পটেড কোশ্চেন্স বা রং অ্যান্সার্স যেগুলো আছে সেগুলোকে আমাকে রিসলভ করতে হবে এবং ভালো করে দেখতে হবে যেন আমি সেগুলো ঠিকঠাক সলভ করতে পারি এবং নেক্সট মকে যেন ওগুলো ভুল আমার রিপিট না হয়। ওকে, এটা হচ্ছে ফুল মক অ্যানালিসিস আমাদেরকে করতে হবে। আচ্ছা, এবার নাইট সেশন, অর্থাৎ রাতের সেশন। নাইট সেশনে আমরা কি করব? নাইট সেশনটা আমি ডেডিকেটেড রাখছি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য। কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রথমে আমরা করবো হচ্ছে স্টাডি। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি করাটা আমি প্রেফার করতাম। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি করবো এবং তার সঙ্গে রিভিশন অফ ওল্ড কারেন্ট অ্যাফেয়ার্স। আগের যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স পড়া থাকবে, অর্থাৎ নতুন যদি তুমি স্টার্ট করছো, তো নতুন স্টার্ট করলে পরে আমি বলবো যে ওল্ড কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো জমবে সেগুলো রিভিশনও করতে হবে, তার সঙ্গে নতুন কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডিও করতে হবে। রেগুলার করা সব থেকে বেস্ট। এবং তার সঙ্গে আমি বলবো কুইজ, কারেন্ট অ্যাফেয়ারেরও ক্ষেত্রে আমরা বলবো যে কুইজ প্র্যাকটিস করা, যেটা হচ্ছে খুব ভালো একটা সোর্স। কুইজ তুমি যে কোনো অ্যাপে তুমি ফ্রিতে পেয়ে যাবে। আড্ডা হয়ে গেল, অলিভবোর্ড হয়ে গেল, এই যে প্ল্যাটফর্মস গুলোর নাম বলছি, প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু ফ্রি কুইজেস অ্যাভেলেবেল থাকে, সেখান থেকে করতে পারে। এছাড়া আমাদের স্মার্ট কিডা খুব ভালো একটা সোর্স হচ্ছে স্মার্ট কিডা, এদের অ্যাপেও কিন্তু খুব ভালো কুইজেস পাওয়া যায়। ঠিক আছে? চলো, তার সঙ্গে আমরা নাইট সেশনে আরেকটা পার্ট রাখবো, সেটা হচ্ছে কম্পিউটার অ্যাওয়ারনেস। কম্পিউটার অ্যাওয়ারনেস স্টাডি এবং কম্পিউটার অ্যাওয়ারনেস এর কুইজ প্র্যাকটিস। এই দুটো সেগমেন্টকে আমরা পুরোপুরি রাতের জন্য আমি ফোকাস করছি, কারণ আমি এই রুটিনটা ফলো করতাম। এবার তোমরা চাইলে এই শাফলিং গুলো করতে পারো। কখনো নাইট সেশন আমি যেটা বললাম সেটা তুমি সকালে করতে পারো, আফটারনুন সেশনে যেটা বললাম সেটা তুমি নাইটে করতে পারো, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে পয়েন্টস গুলো যেন মিস না যায়, টপিকস গুলো যেন অ্যাজ ইট ইজ ঠিকঠাক থাকে। ওকে, টপিকস গুলো যেন এখানে মিস না হয়, এটাই হচ্ছে আমার মেন বলার বক্তব্য। আচ্ছা, এছাড়া আমাদের আরো কিছু আলোচনা এখানে এই মুহূর্তে আমরা ফিরে আসবো। সেটা হচ্ছে বিফোর গোয়িং টু বেড কিছু টিপস, এটা হচ্ছে ফাইনাল কিছু টিপ বিফোর গোয়িং টু বেড।
নোট ডাউন দ্য পজিটিভস ফ্রম দ্য ডে অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউর এফর্টস। যা কিছু এই দিনে তুমি ভালো পারলে, কোনো মক টেস্টে কোনো কোয়েশ্চেন তুমি খুব ভালো পারফর্ম করেছো, চেক। কোনো ওল্ড কারেন্ট অ্যাফেয়ার রিভিশন করতে গিয়ে দেখা যাচ্ছে তুমি খুব ভালো পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে রিকল করতে পারছো, চেক। কোনো দেখা যাচ্ছে কুইজ অ্যাটেম্প করতে গিয়ে তুমি সেখানে ভালো কুইজ পারফর্ম করছো, চেক। আরো কোনো যা কিছু পজিটিভনেস পাচ্ছ সেগুলোকে তুমি নোট ডাউন করো, মানে নোট ডাউন বলতে বলছি না খাতায় কলমে নোট ডাউন করো, মাথায়, জাস্ট মাথায় রাখো জিনিসগুলোকে, ওকে। এবং এই পজিটিভস গুলোর জন্য নিজেকে তুমি কি করো, অ্যাপ্রিসিয়েট করো। কারণ সেলফ কনফিডেন্স যেটা না, আত্মবিশ্বাস, এটা প্রচন্ড রকম হেল্পফুল এই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। আত্মবিশ্বাস যতক্ষণ তুঙ্গে আছে ততক্ষণ তোমার পারফরমেন্স কিন্তু খুব ভালো হবে। তুমি নিজের বেস্ট এফোর্ট বা বেস্ট পসিবল আউটকাম যেটা, সেটা তুমি কিন্তু পাবে। আত্মবিশ্বাস ডাউন হয়ে গেলেই প্রবলেম। তাই এই আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই পজিটিভনেস গুলোকে অ্যাপ্রিসিয়েট করা দরকার আছে। এরপর আসছে নেগেটিভস। Negatives from the day. Note down the negatives from the day and point out the possible solution for that and try to apply them the next day. অর্থাৎ দেখা যাচ্ছে কোনো একটা vocab করতে গিয়ে, ফর এক্সাম্পল কোনো একটা vocab করতে গিয়ে তুমি দেখা যাচ্ছে সেই vocabটা আগের দিন হয়তো পড়েছিলে বাট তুমি রিকল করতে পারলে না, চেক। দেখা যাচ্ছে কোনো মক টেস্টে তুমি কোনো সিলি মিস্টেকস করেছো, চেক। আরো দেখা যাচ্ছে কোনো কোনো এরকম নেগেটিভ জিনিসপত্র যেগুলো তোমার নজরে ধরা পড়ছে যে হ্যাঁ এগুলো আমার এক্সপেক্টেড ছিল না বাট এগুলো আজকে আমার খারাপ হলো, সেগুলোকে আমি বলবো পজিটিভস গুলোকে খাতায় নোট করো বা না করো, নেগেটিভস গুলোকে পারলে একটা নোটবুকের মধ্যে অবশ্যই তোমরা নোট টেকিং করো যে হ্যাঁ এগুলো আমার নেগেটিভস আজকের দিনের গেল, ডেট দিয়ে পরে সেই ডেটে তুমি নোট টেকিং করো যেগুলো আজকের দিনের আমার নেগেটিভস গেল। এইগুলোর ওপর আমাকে কাজ করতে হবে, এই ভুল যেন পরের দিন না হয়। তাতে করে কোনো একটা কোশ্চেনে সিলি মিস্টেক করতে গিয়ে কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টারের কোনো একটা সেগমেন্ট দেখা যায় সিলি মিস্টেক হয়ে গেল, কিরকম ভুল হচ্ছে, কি প্যাটার্নে তুমি ভুলটাকে রিপিট করছো সেগুলোকে স্টাডি করো এবং অ্যানালাইজ করে একটা ধারণা করতে হবে যে পরের দিন যেন আমি এই ভুলটা রিপিট না করি। তো এগুলো হচ্ছে বিফোর গোয়িং টু বেড, রাতে ঘুমোতে যাওয়ার আগেকার তোমার হচ্ছে এগুলো অ্যাক্টিভিটি, ঠিক আছে? এগুলো তোমাকে করতে হবে অবশ্যই। আচ্ছা, আচ্ছা। এবার আসছে দেখো, আরেকটা ছোট আলোচনা করবো, সেটা হচ্ছে ফর মেন্টাল পিস অ্যান্ড স্টেবিলিটি। দেখো মানসিক শান্তি যদি ঠিক জায়গায় না থাকে না, তা আর যদি স্টেবিলিটিটা যদি বিগড়ে যায় না, তাহলে করে এই জার্নিটাতে তোমার লস। এই জার্নিটাতে তুমি বেশি দূর চলতেই পারবে না, পুরো জার্নিটাই খারাপ হয়ে যাবে। তাই মেন্টাল পিস অ্যান্ড স্টেবিলিটি এটার উপর আমাদের জোর দিতে হবে। তার জন্য কিছু ছোট ছোট টিপস আমার যেটা মনে হয়, ট্রাই মেডিটেশন ফর অ্যাটলিস্ট 10 মিনিটস, অন্তত 10 মিনিটের জন্য একটু মনোসংযোগ করার, মেডিটেশন করার চেষ্টা করো। আচ্ছা, রিড এ স্টোরি বুক অ্যাটলিস্ট 2 পেজেস বিফোর স্লিপ। একদম সমস্ত কিছুই কমপ্লিট করে যখন তুমি বিছানায় শুতে যাচ্ছ, তখন অহেতুক মানে আমরা যেটা করি, ফোন স্ক্রোল করি, ফোন ঘাঁটি, এসব না করে অ্যাটলিস্ট 2 পাতাও যদি কোনো তোমার পছন্দের বই, স্টোরি বুক, বিশেষ করে আমি বলছি না কোনো পাঠ্য বই, একটু মেন্টালি রিল্যাক্স ফিল করার জন্য কোনো মজাদার স্টোরি বুক হয়ে গেল, কোনো নিজের পছন্দের নোবেল হয়ে গেল, অ্যাটলিস্ট 2 পাতা পড়ো। এটা অনেকটা তোমাকে হেল্প করবে। আর অ্যাভয়েড স্ক্রিন টাইম ওয়াইল অন বেড। বিছানায় যখন তুমি যাবে ঘুমোতে যাওয়ার আগে স্ক্রিন টাইম অর্থাৎ তুমি মোবাইল অ্যাক্টিভিটিটাকে চেষ্টা করো অ্যাভয়েড করার। এতে করে কি হচ্ছে, তোমার চোখ ভালো থাকবে, তোমার নার্ভ যেগুলো সারাদিন এত বেশি স্ট্রেসফুল একটা অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, নার্ভস অনেক বেশি স্ট্রেসড হয়ে যায়, তো নার্ভস গুলো অনেক রিল্যাক্সড হবে এবং রাতের যে কোয়ালিটি স্লিপ, স্লিপ তোমার হচ্ছে অনেক বেশি কোয়ালিটিফুল হবে। স্লিপ যদি তোমার সাইকেল ঠিক না থাকে তাহলে করে কিন্তু মানে হ্যালুসিনেশনস বাড়বে, সিলি মিস্টেকস বেশি হবে, ফোকাস নষ্ট হবে পড়াশোনা থেকে, অনেক রকম প্রবলেমস আসবে। তাই এই জিনিসগুলোর উপর আমার মনে হয় কাজ করলে অনেকে হয়তো এই প্রবলেমস ফেসও করছো, তো আমার একটা পসিবল সলিউশন মনে হলো যে এগুলো আলোচনা করা যেতে পারে। দ্যাট ইজ ফর টুডে। এবং লাস্টে যেটা বলবো যেটা হচ্ছে, আমাদের তোমরা সকলেই জানো যে কোয়ান্টস 1.0 বলে আমি একটা ব্যাচ লঞ্চ করেছি। দিস ইজ আ প্রিমিয়াম ব্যাচ, পেড ব্যাচ, অনলি 500 পার মান্থ, একটা মার্জিনাল আমি একটা অ্যামাউন্ট এখানে রাখছি। আর ফুল বেঙ্গলিতে, পুরো বাংলায় হচ্ছে তোমাদের জন্য আমি ক্লাসেস এখানে রেখেছি, একদম জিরো টু প্রো লেভেল, জিরো টু প্রো লেভেল একদম আমরা এখানে প্ল্যান নিয়ে চলছি। একদম স্ট্র্যাটেজিক স্টাডি, চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল স্টাডিজ করবো, তার সঙ্গে এক্সাম্পল প্র্যাকটিস করবো ফর রাইট অ্যাপ্রোচ। শুধু কনসেপ্টটা শিখলেই হবে না, সেটাকে ঠিক করে অ্যাপ্লিকেশন করা। ঠিক কনসেপ্টটাকে ঠিক জায়গায় যদি আমি পুট না করতে পারি, তাহলে সেই কনসেপ্টের আলটিমেটলি কোনো ইউজ হচ্ছে না। তো সেই রাইট অ্যাপ্রোচটা শিখবো। গাইডেন্স অন টাইম ম্যানেজমেন্ট এন্ড স্পিড বিল্ড আপ। কনসেপ্ট তো শিখে যাই, অ্যাপ্রোচও শিখে যাই, কিন্তু টাইম ম্যানেজমেন্টের জন্য প্রবলেম ফেস করি, সরি, স্পিড বিল্ড আপ হয় না তার জন্য। এই ধরনের প্রবলেম গুলোকে আমরা কি করে মানে ঠিক করতে পারি। তাছাড়া রয়েছে মক টেস্ট অ্যানালিসিস এন্ড এক্সাম গাইডেন্স। তোমরা যখন ফাইনালি রেডি হয়ে যাবে, মক টেস্ট দেবে, তখন মক টেস্ট কি করে অ্যানালাইজ করা উচিত, কি করে সেই এক্সামের মধ্যে ঠিক করে ভালো পারফর্ম করা উচিত, তার জন্য কিছু স্পেশাল গাইডেন্স আমরা এখানে আলোচনা করবো। অনলি রুপিস 500 পার মান্থ, একটা মার্জিনাল একটা অ্যামাউন্ট আমি রেখেছি। আর
তোমরা যদি এনরোল করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এখানে দেওয়া আছে 8972054311, এখানে আমাকে ডিএম করতে পারো, ডাইরেক্ট এখানে আমাকে ডিএম করতে পারো। আমি সেখানে তোমাদেরকে গুগল ফর্ম লিংক দেবো, সেখান থেকে তোমরা রেজিস্টার করতে পারো। ওকে, তো দিস ইজ ফ্রম মাই সাইড টুডে। এটা হচ্ছে অল অ্যাবাউট আইবিপিএস ক্যালেন্ডার। তো জোর কদমে লেগে পড়ো, সামনের এই বছর তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, বছরের শুরু থেকে লেগে পড়তে হবে। দের ইজ নো টাইম টু ওয়েস্ট, অ্যান্ড মাই বেস্ট উইশেস আর উইথ ইউ। আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সকলকে। আশা করব যে আগামী বছর যখন রেজাল্ট দেখবো আমরা 1 জানুয়ারি 2026, 1 এপ্রিল 2026, তখন তোমাদের মধ্যে এই ভিডিও আজকে যারা দেখছো অনেকেই হয়তো আমাকে এই ভিডিওরই কমেন্ট বক্সে লিখে জানাবে, ইয়েস দাদা আমি পেরেছি, আমি আজকে সফল হয়েছি, আমি আজকে সিলেক্টেড অ্যাজ এন আইবিপিএস পিও, অথবা সিলেক্টেড ইন আরআরবি স্কেল 1 অফিসার, অথবা সিলেক্টেড ইন আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট অর আইবিপিএস ক্লার্ক, হোয়াট এভার ইট ইজ, বাট আই এম আ সাকসেসফুল ক্যান্ডিডেট রাইট নাও। এইটা আমি তোমাদের কাছ থেকে পেতে চাই, এবং তার জন্য যতটা রকম ভাবে পসিবল আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। যদি আমি এই সফলতা, আমি যে স্বপ্ন দেখে একদিন এই পথ চলা শুরু করেছিলাম, আমি যদি এই স্বপ্ন সফলতা দেখতে পারি দিনের শেষে এসে, এই যাত্রার শেষে এসে, তাহলে অবশ্যই তোমরাও পারবে। অনেক শুভেচ্ছা তোমাদের সকলের জন্য, বেস্ট অফ লাক।